বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। দেশে একটি পরিবর্তন, একটি নতুন সরকার এসেছে এবং রেমিটেন্স যোদ্ধারা দাবি করেছেন অনেক কিছু এই নতুন সরকারের কাছে, যে তারা এই আন্দোলনের মধ্যে তারা সক্রিয় ছিলেন রেমিটেন্স না পাঠিয়ে। এখন তারা আবার রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এই সরকারকে তাদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন এবং করে যাবেন। আমি বাংলাদেশ মানব জোট কাজী মোশাররফ হোসেন এর প্রেসিডেন্ট হিসাবে আমি মনে করি যে কিছু কিছু বিষয়ে আমাদের অবশ্যই কিছু কিছু ছাড় যেন বাংলাদেশ সরকার দেয় এবং দিলে, সুযোগ সুবিধা দিলে তাদেরও সুযোগ সুবিধা বাড়বে। আজকাল যে আমরা বলি যে পৃথিবী হচ্ছে একটি গ্লোবাল ভিলেজ, সেই গ্লোবাল ভিলেজে যারা দেশে আছে, দেশ পরিচালনা করছে, তাদের চেয়ে বা দেশের ভিতরে যারা আছে তাদের চেয়ে এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে বিশাল জনগোষ্ঠী সারা পৃথিবীতে, বলা হয় যে 2 কোটি জনগোষ্ঠী, তারা যে এই রেমিটেন্স যোদ্ধার মাধ্যমে দেশে বাড়ি করছে, ঘর করছে, দেশের যে ক্যাপাবিলিটি, দেশের সক্ষমতা বাড়াচ্ছে, এই জন্য সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং সবার এই যারা অনেকে অনেক সময় বলে আর দেশ দেখলে কি করতো, অশিক্ষিত গেছে কি কাজ করবে, পয়সা দিবে, এই পর্যন্ত না, এইভাবে মূল্যায়ন করেন নাই, এইভাবে মূল্যায়ন করেন না আপনারা যারা শিক্ষিত আছেন। আমরা পারি নাই আজকে দীর্ঘ 53 বছর চোর বাটপাড়ের জন্য, আমাদের স্কুলগুলাকে ভালো করার জন্য আমরা এডুকেশন ফ্রি করতে পারি নাই, তাদেরকে আমরা একবেলা খাবার দিতে পারি না স্কুলে, আমরা যে শিক্ষাটা তাদেরকে নেওয়া উচিত, দেওয়া উচিত, সেই প্রশিক্ষণটা আমরা দিতে পারি না। এবং কি বিদেশে যে তারা যে কাজটি করে, সে কাজটি ভালো প্রশিক্ষণ থাকলে যে কাজটি করতো তার চেয়ে খারাপ কাজটি তাদেরকে বাধ্য হয়েই করতে হয়। তারপরেও বলবেন কি লেবার, কামলা ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যে সকল রেমিটেন্স যোদ্ধা বৈধ উপায়ে গমন করবে তাদেরকে একটি ফ্রি টিকিট দেওয়া, আসার অথবা যাওয়ার, যখনই হোক তাদেরকে একটি ফ্রি টিকিট দেওয়া। তারা যদি মৃত্যুবরণ করে তাদের লাশটা যাতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিখরচা নিয়ে এসে এই ব্যবস্থা করা, এবং 1 বছর বা তদূর্ধ্ব, মানে ওই লাগেজ পার্টি না, একটা লাগেজ পার্টি আছে না, বিভিন্ন মালামাল আনে, স্বর্ণ চোরাচালানি করে, কদিন পর পর যায় আসে, এদের না। কিন্তু যারা দেখা গেল প্রকৃত রেমিটেন্স যোদ্ধা 1 বছর বা বেশি সময় ধরে থাকতেছে, তাদের জন্য আলাদা রিসেপশন, আলাদা কাউন্টার। এই যে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের যে টাকা তারা দেশে পাঠাবেন, তাদের ওই পাঠানো টাকার উপরে 5% ইনসেন্টিভ বোনাস সরকার দিবে। তবে এইটা তাদেরকে এখনই এদেরকে দেওয়ার পক্ষে আমি না। আমার কথা হইল যে এই যে 5% আছে, এই 5% তার নামে একটা অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ওপেন করবে সরকার, এবং এই যে টাকা জমা হবে এটিকে পুঁজিবাজারে খাটিয়ে হোক বা বন্ড কিনে হোক, সরকার এই টাকাটা খাটাতে থাকবে। যখন একজন এই ওয়েজ আর্নারের বয়স 62 হবে বা 63ও হতে পারে, 65ও হতে পারে, তখন তারা, কারণ এই টাকাটা তার না, এটা সরকারি ইন্টেন্সিভ, তারা পেনশন হিসাবে এককালীন এই টাকাটা তার পেতে পারে। অথবা সে যদি চায় যে না আমি মাসে মাসে নিব, তবে মাসে মাসে পেনশনের একটি ব্যবস্থা করা হোক। এবং যদি সে কোনো কারণে মারা যান, তবে তার ওসিয়ত অনুযায়ী বা তার সে যাকে দিয়ে যেতে বলবে সে ওই টাকাটা পেতে থাকবে এককালীন অথবা ওই মাসে মাসে। এবং এই যে রেমিটেন্স যোদ্ধা, এরা যখন
কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা পাঠাতে থাকবে, তাদের সেই টাকা করমুক্ত রাখা। বলে করমুক্ত কেন রাখা? এই যে টাকাটা সে পাঠাচ্ছে, সে যদি সে কর প্রদানযোগ্য হয় তবে সে কর দিয়ে পাঠাচ্ছে, কাজে তার উপরে ট্যাক্স ধার্য করাটা কি জুলুম। তার উপরে যদি সেই টাকাটা পাঠায় এবং সেটা যদি এই দেশে বা যে কোনো দেশে যে কার দেশে আছে সে সেখানে যদি সে ট্যাক্স দিয়ে থাকে, তাহলে তার উপরে ট্যাক্স ধার্য করাটা তার উপরে জুলুম। 3 নাম্বার, এবং এটাই সত্য যে বাংলাদেশ টাকা ডিভ্যালুয়েশন হয়। তাহলে এত কিছু কাটাকাটির পরে দেখা যায় যে সে যে 100 টাকা পাঠাইছিল 15 বছর আগে, 15 বছর পরে যায় দেখা যায় তার 100 টাকা আর নাই, 100 টাকা কমে গেছে। এরকম রক্ত চোষার আচরণ তো অন্তত স্বদেশে হওয়া উচিত না। আরেকটি হলো যে এখন গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে যারা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছে, ধরা যাক অন্য কোনো দেশে সে একটা নাগরিকত্ব নিয়েছে, নাগরিকত্ব নিলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন ভালো চাকরিগুলোর জন্য নাগরিকত্ব হওয়া একটি আবশ্যক, তারপরে চিকিৎসা সুবিধা, অন্যান্য সুবিধা একটা সার্টেন এজের পরে এদের ফ্রি হয়ে যায়। তাহলে এখন একটি লোক যদি বাংলাদেশে সেবা করার জন্য বা ইলেকশনে দাঁড়ানোর জন্য যায়, তবে দুটি দেশ বেশিষ্ট, অন্তত মাত্র দুটি দেশ বাংলাদেশের সাথে বর্ডার আছে, একটা হলো ইন্ডিয়া, একটা হলো মায়ানমার বা মিয়ানমার। এখানে এই দুটি দেশের ক্ষেত্রে বা যাদের ডবল সিটিজেনশিপ আছে তারা রাগ হবেন না, কারণ যেহেতু আমাদের অ্যাডজেসেন্ট কান্ট্রি, সেই অ্যাডজেসেন্ট কান্ট্রির লোক হইলে অবশ্যই অসুবিধা আছে। এই দুটি দেশ ব্যতীত পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হওয়ার পরেও ইলেকশন করার অনুমতি থাকবে বাংলাদেশে। তারপরে যদি সরকার মনে করে ইলেকশনে উইন করার পরে যে না, তাকে ওই দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে পারে হবে, তাহলে সে ছেড়ে দিবে, অথবা সে তার ওই নতুন দেশে ফেরত যাবে ওই পদে জয়েন না করে, এটা তার ইচ্ছা। আর একটা হলো এই, বাংলাদেশ মানবজোট মনে করে যে 4টি পদ ব্যতীত অন্য যে কোনো পদেই তারা ইচ্ছা করলে ডুয়াল সিটিজেনশিপ সহ তারা কাজ করে যেতে পারে। সেটা হলো বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রত্যেকটা দেশের এই যে বিদেশে থাকছে আমার বাঙালিরা, দেশের প্রতি যে কি টান, এটা দেখলেন তো এই আন্দোলনে, যে কিভাবে তারা বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং ইত্যাদিতে অনবরত তারা করেই যাচ্ছে। আমরাই বলি দেখ বেটা থাকি এই দেশে, আবার এত মিছিল মিটিং এর দরকার কি? ওটা হয়ে যায়, ওটা ভিতরগত কাজ করে। এই যে শ্রদ্ধা, এই যে রেসপেক্ট, এই জন্য এদেরকে বিমুখ করা উচিত না। কেউ যদি চায় যে না, বাংলাদেশে যে সে একটা ইলেকশনে দাঁড়াবে, তার এটা ওপেন রাখা উচিত, এবং সে যদি জিতে যায় তখন হয়তো বিবেচনা করা যেতে পারে, ঠিক আছে তোমার সিটিজেনশিপ ওটা বাতিল করো, তারপরে তুমি জয়েন করো। আর একটা হলো এই, দেখা গেল একজন লোক 18 বছর বা 20 বছরে বাংলাদেশ থেকে চলে আসছে, সে কিছুদিন কাজ করলো বা কোনো একটা প্রশিক্ষণ নিল, নেওয়ার পরে সে আবার বাংলাদেশে ব্যাক করলো। আমার কথা হলো যে এই ক্ষেত্রে অথবা সবার ক্ষেত্রে 40 বছর চাকরিতে ইন করার বয়স হলো 40 পর্যন্ত ওপেন থাকতে হবে, 40, কোনো অসুবিধা নাই। আর যারা আগে জয়েন করবে তারা তো আসেই, পদ খালি থাকলে সে জয়েন করবে, ব্যাপারটা তো এইরকম। আর একটা হলো এই, যে অবস্থায় কেউ যদি চাকরি ছেড়ে চলে আসে এবং কোনো একটা দেশে কাজ পাওয়ার পরে সে যদি রিপোর্ট করে যে হ্যাঁ আমি এখানে একটা কাজ পাইছি, আমি 5 ইয়ার্স আমাকে দাও, ছুটি দাও, হ্যাঁ 5 ইয়ার ছুটি তাকে দিয়ে দেওয়া হবে বিনা বেতনে, এবং সে যে পদ ছেড়ে আসছিল সেই পদেই যে সে যোগদান করতে পারবে, এদিক সেদিক কোনোভাবে না, যে টোটালি তার যে সময়সীমা
আসা যাওয়া সবকিছু মিলাই 5 বছরের মধ্যে থাকে সে যে পদ থেকে ফিরে আসছিল সেই পদে জয়েন করতে পারবে। আরেকটা হলো আমাদের দেশে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো উচিত। যেমন একটি বড় ট্রাক যে চালায় বিদেশে, আমেরিকা বা ইউরোপে, তার বাৎসরিক বেতন বাংলা টাকায় বললে 1 কোটি টাকার উপরে। তাহলে আমাদের এই ট্রেনিং এর ব্যবস্থা কি আমাদের দেশে আছে? শুধু ড্রাইভারদের কথা বললাম, কিন্তু আমাদের দেশে মেডিকেল এবং অন্যান্য খাতে, যেমন ইঞ্জিনিয়ারিং এর টেকনিশিয়ান, প্লাম্বার, তারপরে হেলথে আছে হাজার হাজার নার্স, সহকারী নার্স, তারপরে এমআরআই এক্সপার্ট, থেরাপিস্ট, এরকম। এই ক্ষেত্রে অবশ্যই ফিলিপিন্সের সাথে যোগাযোগ করা যাইতে পারে। ওরা কি কি ধরনের, ওদের এই অন্তত আমেরিকাতে ওদের হেলথ সার্ভিসের সবচেয়ে বেশি লোক ওদের কাজ করে। এই কাজগুলো যদি এই রেডি করে রেমিটেন্স যোদ্ধাদেরকে বিদেশে প্রেরণ করা যায় তবে তা হবে সর্বোত্তম। এবং মজার ঘটনা হচ্ছে, ওইটা আমি অন্য এপিসোডে অন্য কোথাও বলবো, যে আমাদের দেশে মনে করা হয় যে ইংরাজির জীবন, ইংরাজি মরণ। আমার একটা লোক যাবে আরব আছে 22টি দেশ আছে, এখন ওখানে একটা ড্রাইভারের কাজ করবে বা একটা নার্সের কাজ করবে, তার তো জানা দরকার হলো আরবি, তার তো ইংরেজি দরকার নাই। হ্যাঁ, জানলো, ইয়েস, নো, ভেরি গুড, দ্যাটস ফাইন, রাইট, লেফট, সমস্যা নাই। অন্তত 5 গ্রেডের একটা ইংলিশ থাকলো। আর বাকি আমাদের সেই ছোটবেলার থেকে আমরা আল্লাহু আকবার এই সমস্ত জিনিসগুলো আমরা শিখি, কিন্তু তার অর্থ জানি না। কাজেই আমাদের সেই শিশুকাল থেকেই এই আরবি ভাষার উপরে গুরুত্ব দেওয়া উচিত। অন্তত পৃথিবীর 22টি দেশে গেলে অন্তত 2 গুণ বা 3 গুণ বেতনে কাজ করা সম্ভব হয়। হেলথে প্রচুর লোক দরকার, হেলথের বিভিন্ন সাইডে। আমরা হেলথ বলতেই বুঝি এমবিবিএস পাস করতে হবে। এমবিবিএস পাস করে যদি কেউ আমেরিকায় আসে বা কিছু কিছু উন্নত দেশ আছে ইউরোপে, তাদেরকে কোনো মেডিকেল সাইডের কোনো জব তাদেরকে দিবেই না, এবং ইহাই সত্য। কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন নার্সিং যদি হয় এবং সেটা যদি আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, তার বেতন শুরু হবে 1 কোটির উপর দিয়ে। এবং সে যদি মনে করে যে না, আমি 3 বছর কাজ করব, 3 বছর কাজ করার পরে আমি আমার এই এমডি ডিগ্রি নিব, ডক্টর অফ মেডিসিনটা নিব, এটাও সম্ভব। কাজেই আমাদেরকে শুধু দেশের ভিতরে যদি আমার 33% লোক লাগে, আমাদেরকে এই 66% লোক রেডি করতে হবে বিদেশে পাঠানোর জন্য। আন্দোলন হয়েছে কোটা আন্দোলন, চাকরির জন্য। সর্বসাকুল্য বছরে প্রথম শ্রেণীর পদে 5,000 লোক নিয়োগ দেওয়া হয় না। কাজেই যে কারণেই হোক আন্দোলনটা হয়ে গেছে। আমি আশা করব যে আমাদের যে কেয়ারটেকার সরকার আছে তারা এই সমস্ত বিষয়গুলো অবশ্যই নজর রাখবেন, যে আমাদের এই যে বৈদেশিক মুদ্রা আজকে যেখানে সর্বশ্রেষ্ঠ খাত বা সর্বোচ্চ খাত, এই খাতটিকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোট।